ভেবেছিলাম অলৌকিক আখ্যানের অভিঘাতে সহজে ঘুম আসবে না, কিন্তু বাস্তবে সারা দিনের ক্লান্তি আর মারাত্মক শৈত্যের প্রভাবে জুড়ে এলো চোখ। সারা রাত ধরেই অবশ্য মনে হচ্ছিল অস্পষ্টভাবে শুনতে পাচ্ছি আমাদের বা কাছের অন্য কোনো কটেজের দরজায় ধাক্কার মৃদু আওয়াজ, আর সেই অস্ফুট আকুতি। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপকথারাতে আপনাকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি নতুন একটি গল্প, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। আমাদের আজকের গল্প নাথাং ভ্যালির অভিশপ্ত রাত। বর্ষাকালের এই এক হ্যাপা, ঝাঁপিয়ে বৃষ্টি এলে যখন তখন জানলা বন্ধ করতে ছুট। কিন্তু কে বলতে পারে, হয়তো বৃষ্টির সঙ্গে মিশে এমন কিছু আসে যা জানলা দরজা বন্ধ করে আটকানো যায় না। সে দরজায় ঝাপটা দিয়ে ডাকতে থাকে আপনাকে। আপনি শুনেও না শোনার ভান করেন। আজ আমাদের গল্প পৌঁছে যাবে এমন কোন বরফে ঢাকা দরজার এপারে। আর ওপারে কে থাকবে সেখানে? শুনতে থাকুন ঐশিক মজুমদারের কাহিনী ফিরে আসা। প্রদীপ, দেখ, ওটা একটা বাচ্চা মেয়ে না? অম্লানের কথায় সচকিত হয়ে ওর মুখের দিকে তাকালাম। ওর ভ্রু কুঞ্চিত, চোখের দৃষ্টি নিবদ্ধ অনেকটা দূরে। সেই দৃষ্টি অনুসরণ করে আমিও দেখার চেষ্টা করলাম। বৃথা চেষ্টা। দূরের আবছায়াতে কিছুই দেখতে পেলাম না, সম্ভবত চোখে ধাঁধা লেগে যাওয়ার কারণেই। অবশ্য ডাইনিং হল থেকে বেরিয়ে যে দৃশ্য দেখেছি তাতে চোখ ধাঁধিয়ে যাওয়াই স্বাভাবিক। মাত্র কয়েক ঘন্টা আগে বেলা 12টার দিকে অর্ধবৃত্তাকারে ছড়িয়ে থাকা একতলা কটেজগুলোর মাঝখানের ফাঁকা জমিতে আমাদের জিপটাকে দাঁড় করিয়েছে ড্রাইভার তেজ বাহাদুর। তখন এখানকার ঘাসহীন মাটি ঈষৎ কর্দমাক্ত হলেও বরফের চিহ্নমাত্র ছিল না। অথচ এই শেষ বিকেলের ম্লান আলোয় আমাদের চোখের সামনে এখন এক অবিশ্বাস্য ভুবন। এই মাঠ তো বটেই, যত দূর দৃষ্টি চলে জমির ওপর দুধ সাদা আস্তরণ, এবং সেই আচ্ছাদন ক্রমশ আরো পুরু হচ্ছে। কারণ মেঘাচ্ছন্ন আকাশ থেকে পেঁজা তুলোর মতো হেলে দুলে বাতাসে ভাসতে ভাসতে নেমে আসছে অজস্র স্নোফ্লেক্স বা বরফের কণা। তার সাথে পোশাকের সমস্ত স্তর অবলীলায় ভেদ করে এসে হাড় কাঁপিয়ে দেওয়া ঠান্ডা হাওয়ার ঝাপটা। নাথাং ভ্যালির বিখ্যাত অথবা কুখ্যাত আকস্মিক তুষারপাত। কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না। রে, ওই যে ওইখানে, ওই দূরের কটেজটারও অনেকটা পিছনে, বাঁদিক করে দেখ। যা, কোথায় হারিয়ে গেল? এবার একলহমার জন্য হলেও সত্যিই যেন অনেক দূরে একটা বাচ্চা মেয়ের অবয়ব চোখে পড়ল। তবে নিশ্চিত হওয়ার আগেই তা মিলিয়ে গেল তুষারপাতের ঘোলাটে সাদা পর্দার আড়ালে। কিন্তু সেই এক মুহূর্তের মধ্যেই মনে হলো, আচ্ছা, মেয়েটার গায়ে শীতের পোশাক ছিল না? সেটাই তো, জ্যাকেট ফ্যাকেট তো কিছুই চোখে পড়ল না।
মনে হলো এই ঠান্ডার মধ্যেও যেন শুধু একটা পাতলা ফ্রক পরে আছে। রংটা এত দূর থেকে ঠিক বুঝতে পারলাম না। এই সময় ডাইনিং হলের পাশে স্টোর রুম থেকে ড্রাইভার তেজ বাহাদুরের আবির্ভাবে আমাদের কথায় বাধা পড়ল। তার হাতে এক বোঝা কাঠকুটো, মুখ গম্ভীর। বিনা বাক্য ব্যয়ে সে সেই কাঠের স্তূপ জিপের নিচে রেখে একটা কেরোসিন ভেজানো ন্যাকড়া এবং এক বাক্স দেশলাইয়ের সাহায্যে আগুন লাগাবার চেষ্টা করতে লাগলো। আরে আরে কি কি করছো? করছোটা কি? গাড়িটা জ্বালিয়ে দেবে নাকি? কি করছো? তেজ বাহাদুর একটু উদ্বিগ্ন গলায় তার নেপালি মিশ্রিত হিন্দিতে জানালো, নাই সাব, আসলে এত ঠান্ডায় গাড়ির কুল্যান্ট জমে গিয়ে কুল্যান্ট চেম্বার ফেটে যেতে পারে, তাই সারা রাত ধরে মাঝে মাঝে তাপ দিতে হবে, না হলে কাল বেরোতে গিয়ে দেখবো গাড়ি অচল। অবশ্য ব্লিজার্ড না থামলে কাল কেন, কতদিন যে বেরোতে পারবো না তার ঠিক নেই। অনেক সময় আর্মিকেও উদ্ধার কাজে নামতে হয়। তার কথা শুনে দুই বন্ধু আতঙ্কিত দৃষ্টিতে পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করলাম। সিকিমের সিল্ক রুটে বেড়াতে এসে একেবারে শেষ পর্যায়ে যে এমন বিপর্যয়ের সম্মুখীন হতে হবে তা কে জানত। আসলে অম্লান আর আমি উত্তর কলকাতার বিখ্যাত মেডিকেল কলেজ থেকে সদ্য হাউস স্টাফশিপ শেষ করেছি। ও ছিল স্ত্রীরোগ বিভাগে, আমি অস্থি। এমবিবিএস পড়ার সময় থেকেই রুমমেট হওয়ায় দুজনের গাঢ় বন্ধুত্ব। এরপরে স্নাতকোত্তর প্রবেশিকার জন্য পড়াশোনা শুরু করতে হবে, তার আগে মাথাটা একটু হালকা করে নেওয়া দরকার। সেই উদ্দেশ্যেই অম্লানের পরিচিত একজনের ব্যবস্থাপনায় এই সিল্ক রুট ভ্রমণ। এনজেপি থেকেই গাড়ি সহ আমাদের সঙ্গী হয়েছে তেজ বাহাদুর। ঋষিখোলা, পদমচেন, জুলুক সব জায়গায় হোমস্টেতে এক রাত করে কাটিয়ে আমরা আজকে পৌঁছেছি এই পথের সর্বোচ্চ এবং শীতলতম বিন্দু নাথাং ভ্যালিতে। উঠেছি পেমা দিদি নামে এক নেপালি মহিলার হোমস্টেতে। কাল ফিরতি পথে গ্যাংটক নেমে যাওয়ার কথা, আর তার আগেই এই বিপত্তি, এই আকস্মিক তুষার ঝড়। হোমস্টেটা কিরকম আমার বিবরণ থেকে এতক্ষণে পাঠক হয়তো অনুমান করতে পেরেছেন। খোলা মাঠের মধ্যে অর্ধবৃত্তাকারে সাজানো 9-10টা ছোট ছোট একতলা কটেজ। নাথাং ভ্যালিতে খুব বেশি লোক আসে না, তাই এই মুহূর্তে আমরাই এখানকার একমাত্র অতিথি। অন্য কটেজগুলো ফাঁকা। পুরো উপত্যকা জুড়েই নাকি এরকম কয়েকটা হোমস্টে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কটেজগুলোর মাঝখানে একটা ছিঁড়ি ছাঁদহীন একতলা বাড়ি, তার একটা বড় ঘর অতিথিদের ডাইনিং রুম। বাকিটুকুতে পেমা দিদি সপরিবারে থাকে। আমাদের দিদি ডাকতে বললেও সে আমাদের থেকে বয়সে অনেক বড়, কারণ তার স্বামী ত্রিভুবন রীতিমতো পাকা চুল বৃদ্ধ। পেমা দিদির মেয়ে দাক্ষা স্বামী নরেশকে নিয়ে এই বাড়িতেই থাকে। আমাদের চেয়ে বছর 6 ছোট মেয়েটি আসন্ন প্রসবা। একটু আগে ওই অবস্থাতেই মা আর কাজের লোকের সাথে লাঞ্চের সময় সে কষ্টে সৃষ্টে আমাদের দেখভাল করেছে। দেখে শুনে আমাদের মনে হয়েছে হোমস্টের পরিচালনায় পুরুষদের ভূমিকা গৌণ, তারা শুধু মহিলাদের আদেশ পালন করে। লাঞ্চের সময় দিনের আলো কমে গেছিল, বেড়ে উঠেছিল ঠান্ডা। তখনই শুনেছিলাম বাইরে তুষারপাত হচ্ছে। ডাইনিং হল থেকে বেরিয়ে কি দেখেছিলাম সে কথা আগেই জানিয়েছি। এখন তেজ বাহাদুরের কথা শুনে রীতিমতো ভয় পেয়ে দুজনেই আবার ভেতরে গিয়ে ঢুকলাম। পেমা দিদি কাজের মেয়েকে দিয়ে টেবিল পরিষ্কার করাচ্ছিল। আমরা শটান তাকে পাকড়াও করে জানতে চাইলাম সত্যিই এখানে আটকে পড়ার সম্ভাবনা আছে কিনা, এবং আটকে পড়লে কি হবে। পেমা দিদি একটু হাসার চেষ্টা করলেও তার মুখের দুশ্চিন্তার ভাবটা আমাদের নজর এড়ালো না।
চিন্তা করো না, খাবার দাবার মজুত আছে। আর এরকম অবস্থা দিন দুয়েকের বেশি চলে না। কিন্তু কিন্তু যদি সত্যি বেশি দিন চলে, আমার দাক্ষারও তো আবার পুরো সময় হয়ে এলো। এর মধ্যেই নিচে জুলুকের হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। কি যে হবে। আর কথা বাড়িয়ে লাভ নেই। আমরা দুই বন্ধু বরফে জুতো ডুবিয়ে ডুবিয়ে নিজেদের কটেজে চলে এলাম। দরজা বন্ধ করে খাটের ওপরের 3 প্রস্থ কম্বলের নিচে ঢুকে বসতে না বসতেই ঝুপ করে সন্ধ্যা নেমে এলো। জানলার কাচের শার্সির ম্লান আলোটুকু মুছে ফেলে যেন কালো কালির মতো অন্ধকার মাখিয়ে দিল কেউ। নাথাংয়ের ক্ষীণ তনু বিদ্যুৎ সংযোগ তুষার ঝড়ের শুরুতেই দেহ রেখেছে। বিছানার পাশের টেবিলে সরু মোমবাতি আর দেশলাই রাখা। অম্লান সেই মোমবাতি জ্বালাবার পর দেখা গেল ঘরের ভেতর কম্পমান মৃদু আলোর চেয়ে ছায়ার অনুপাত বেশি। রীতিমতো রহস্যময় পরিবেশ। এই অভিজ্ঞতা আমাদের কাছে একেবারে নতুন, তাই আটকে পড়ার ভয় থাকলেও রোমাঞ্চ হচ্ছিল। গল্প গুজব করতে করতে বেশ খানিকক্ষণ সময় কেটে গেল। তুষারপাত থামার কোনো লক্ষণ নেই। আরে বাবারে, শালা জমে গেলাম। টেম্পারেচার কত বলতো? অম্লানের ক্যাসিও হাত ঘড়িতে থার্মোমিটার আছে। সেদিকে এক পলক তাকিয়ে সে জানালো, -2 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় ফিরে বন্ধুদের কাছে যখন গল্প করবো না। কি হলো? আমার থামার কারণ হলো অম্লান হাত তুলে আমার কথায় বাধা দিয়েছে। উৎকণ্ঠ হয়ে কটেজের দরজার দিকে তাকিয়ে শুনতে চাইছে কিছু। প্রদীপ, শোন, কি যেন দরজায় টোকা দিল না? আমি কান পেতেও কিছু শুনতে পেলাম না। ধ্যাৎ, এর মধ্যে কে বাইরে থাকবে? নির্ঘাত হাওয়ার শব্দ সারাক্ষণই তো। মুখের কথা মুখেই রয়ে গেল। এবার আমিও স্পষ্ট শুনতে পেলাম। বিছানায় বসেই অম্লান চিৎকার করে বলল, কোন হ্যায়? কোনো উত্তর নেই। তবে দরজায় টোকার পুনরাবৃত্তি হল। অগত্যা অনিচ্ছা সত্ত্বেও উঠে গিয়ে অম্লান ছিটকিনি খুলে দরজা একটু ফাঁক করল। সেইটুকু ফাঁক দিয়েই বরফের কুঁচি আর ছুরির মতো তীক্ষ্ণ হিমেল হাওয়া দস্যুর মতো ঘরে ঢুকে পড়ল। কিন্তু আশ্চর্য, বাইরে কারোর দেখা নেই। কোন হ্যায়? আরে অদ্ভুত তো, বিরক্তিকর জিনিস। এক্ষুনি তো টকটক হলো, কিছু কেউ নেই। ও হাওয়ার শব্দই হবে। ছাড় তো। বিষয়টার নিষ্পত্তি এত সহজে হলো না। সফর ছাড়াও নিজেদের উচ্চতর শিক্ষা ও অন্যান্য ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত কথাবার্তায় আরও প্রায় আধ ঘন্টা কেটে গেছে। এমন সময় আবারও, এবারে আরো জোরে, যেন বাইরে থেকে বন্ধ দরজায় ধাক্কা দিচ্ছে কেউ। পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করে আমরা দুজনেই উঠে পড়লাম। তবে এবার প্রথমেই দরজা না খুলে তার গায়ে কান পেতে দাঁড়ালাম। আর তখনই অস্পষ্ট কয়েকটা শব্দ কানে এলো। কোন শিশুর ক্ষীণ, 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 শবর। ভাষাটা ইংরেজি।
বাচ্চা বাচ্চা কোথা থেকে আসবে? ওহো, নিশ্চয়ই সেই বাচ্চা মেয়েটা আমরা যাকে বিকেলে দেখেছিলাম। ততক্ষণে আমারও মনে পড়েছে। কিন্তু দরজা খুলে আরো একবার আমাদের অবাক হওয়ার পালা। কেউ কোথাও নেই। কি ব্যাপার হচ্ছে বলতো? এর মধ্যে কি অন্য কোনো ফ্যামিলি এসে ঢুকেছে? তাদেরই বাচ্চা আমাদের দরজায় ধাক্কা দিয়ে অন্ধকারে পালিয়ে যাচ্ছে। মুশকিল। বাইরে কয়েকবার উঁকি ঝুঁকি মারার পর দরজা বন্ধ করতে করতে বলল অম্লান। আর ঠিক তখনই দরজার খুব কাছাকাছি ছিলাম বলেই হাওয়ার দীর্ঘশ্বাস ছাপিয়ে মৃদু শব্দটা আমাদের কানে এলো। এক জোড়া পায়ের আওয়াজ সরে যাচ্ছে দরজার ঠিক সামনে থেকে, যেন ঝুড়ো বরফের ওপর পা ফেলে চলে যাচ্ছে খুব হালকা ওজনের কেউ। আবার দরজা খুলে দেখার সাহস হলো না। টলতে টলতে এসে বিছানায় বসে পড়লাম দুজনেই। মোমবাতির নিভু নিভু আলোয় বসে রইলাম ভূতের মতো। কতক্ষণ এভাবে কেটে গেছে জানি না। হঠাৎ আবার দরজায় টোকা দেওয়ার শব্দ হলো। আমার দিকে একবার তাকিয়ে অম্লান শুকনো গলায় বলল, কে ওখানে? Who's there? मैं नरेश हूं साहब, डिनर लगा दिया। দরজা খুলে দেখা গেল হুডওয়ালা ভারী জ্যাকেটে আপাদ মস্তক ঢেকে দাক্ষার স্বামী নরেশ টর্চ আর একটা বড় ছাতা হাতে দাঁড়িয়ে আছে। সে আমাদের ডাইনিং হলে নিয়ে যেতে এসেছে। তাপমাত্রা ততক্ষণে হিমাঙ্কের 3 ডিগ্রি নিচে। বরফের ওপর ওইটুকু পথ পাড়ি দিতেই আমাদের হাড় কেঁপে গেল। কাঁপুনির অবশ্য অন্য কারণ ছিল। আয়োজন খুব সামান্য। বড় বাটিতে স্যুপ সহ চাউমিনের মধ্যে ডিম ভাজার টুকরো। তবে এরকম জায়গায় এই পরিস্থিতিতে অন্য কিছু আশা করাও অন্যায়। পেমা দিদি আর দাক্ষা আমাদের খাওয়ার তদারক করছিল। বুড়ো ত্রিভুবন একটু দূরে একটা বাটি নিয়ে বসে খাচ্ছিল চুপচাপ। খাবার জল জমে বরফ, তাই ঘরের একপাশে আগুন জ্বালিয়ে একটা ডেকচিতে তা গলাচ্ছিল নরেশ। সেখান থেকেই জল নিয়ে ডিশ ধুচ্ছিল কাজের মহিলাটি। আচমকা খাবার থেকে মুখ তুলে অম্লান পেমা দিদিকে প্রশ্ন করে বসল, আচ্ছা, এখানে কি কোনো বাচ্চা মেয়ে আছে? পেমা দিদি দৃশ্যতই কেমন যেন আড়ষ্ট হয়ে গেল। সেই সঙ্গে আর চোখে দেখলাম ঘরের অন্য সকলেও কাজ বন্ধ করে আমাদের দিকে তাকিয়ে। বাচ্চা মেয়ে? কই, না তো। আমরা বিকেলবেলা তাকে দেখেছি। শুধু তাই নয়, তুষার ঝড়ের মধ্যে সে আমাদের দরজায় ধাক্কাও দিয়েছিল। যদিও দরজা খুলে তাকে দেখতে পাইনি। হাওয়ার ধাক্কায় দরজায় অমন শব্দ হয়? হুম, স্পষ্ট তার কথা শুনতে পেয়েছি আমরা। লেট মি ইন। একটা ফুঁপিয়ে কান্নার শব্দে অম্লানের কথায় বাধা পড়ল। আমরা অবাক হয়ে দেখলাম দাক্ষা কাঁদতে কাঁদতে একটা চেয়ারে বসে পড়েছে। ও সারা, ও ভেতরে আসতে চায়।
কতবার ডেকে বলেছি হায়, কিন্তু ও ঢুকতে পারেনি। আরে বেচারি ওই ঠান্ডার মধ্যে। দাক্ষার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। পেমা দিদি প্রথমে তার দিকে ভৎসনা দৃষ্টিতে তাকাচ্ছিল, কিন্তু এবার ভেঙে পড়ল সেও। মা মেয়ের সম্মিলিত কিন্তু অসংলগ্ন জবানবন্দি থেকে যে আখ্যান উদ্ধার হলো, তা যেমন অদ্ভুত তেমনি মর্মস্পর্শী। এখানে ইউরোপিয়ান তেমন কেউ আসে না, তবে আজ থেকে 6 বছর আগে পেমা দিদি যখন হোমস্টের ব্যবসা সবে শুরু করেছে, তখন ব্রিটেন থেকে এক তরুণ দম্পতি এসে উঠেছিলেন। সঙ্গে তাদের 5 বছরের মেয়ে সারা, ভারী মিষ্টি মেয়ে। দাক্ষা তখন 13-14 বছরের কিশোরী। ভাষা ও সংস্কৃতির দুস্তর ব্যবধান সত্ত্বেও একবেলার মধ্যেই সে সারাকে খুব ভালোবেসে ফেলে। সেদিন বিকেলেও এরকমই তুষারপাত শুরু হয়। তড়িঘড়ি ডিনার সেরে কটেজে গিয়ে দৌড় দেন সকন্যা সাহেব দম্পতি। তারপর কি হয় তা খুব স্পষ্ট নয়। পুলিশি তদন্তে উঠে আসে স্বামী স্ত্রী দুজনেই নেশাসক্ত ছিলেন, ড্রাগ সেবন করতেন নিয়মিত, সেই রাতেও করেছিলেন। সারা এক সময় কোনোভাবে কটেজের বাইরে বেরিয়ে যায়। অসতর্ক দম্পতি তাকে বাইরে রেখেই দরজা বন্ধ করে দেন। তারপর সম্ভবত আচ্ছন্ন হয়ে পড়েন ড্রাগের নেশায়। বাচ্চা মেয়েটি বারবার দরজায় ধাক্কা দিয়েও আর ঘরে ঢুকতে পারেনি। পরদিন সকালে পেমা দিদির তখনকার কাজের লোক কটেজের সামনেই তার দেহ খুঁজে পায়, নীল, শীতল, নিথর। গায়ে শীতের পোশাকও ছিল না। পুলিশি ঝামেলা হয়েছিল বইকি। বেশ কিছু অর্থদণ্ডও দিতে হয়েছিল পেমা দিদিকে। তবে সরাসরি তার দোষ না থাকায় হোমস্টে বন্ধ করে দেওয়া হয়নি, যদিও এরপর থেকে আর কোনো ইউরোপিয়ান এখানে আসেনি। গল্প শুনে স্তম্ভিত হয়ে রইলাম দুই বন্ধু। তারপর থেকেই কোনো রাতে এরকম তুষার ঝড় হলে ও ভেতরে আসতে চায়। দরজার ধাক্কা শুনলে বা ওর কান্নার শব্দ শুনলে ছুটে গিয়ে দৌড় খুলে দিই আমি, কিন্তু ওকে দেখতে পাই না। হ্যাঁ, ও আর কোনোদিনই ঢুকতে পারবে না। তবে ভয় পেও না, এর আগেও বরফ পড়লে রাতে দরজায় ধাক্কা শুনেছে কোনো না কোনো গেস্ট। ও কারুর ক্ষতি করেনি। রাত্রিবেলা আর কিছু শুনতে পেলে দরজা খুলো না। নরেশই আমাদের কটেজে পৌঁছে দিয়ে গেল। প্রবল ঠান্ডা। আমরা জ্যাকেট না খুলেই কম্বলের নিচে ঢুকে পড়লাম। ডিনার টেবিলের ওই কাহিনীর পর কথাবার্তাও হলো না বিশেষ। তবে মন ভারাক্রান্ত থাকলেও তেমন ভয় করছিল না। সম্ভবত পেমা দিদিরা ব্যাপারটাকে এত সহজে নিয়েছে দেখে। ভেবেছিলাম অলৌকিক আখ্যানের অভিঘাতে সহজে ঘুম আসবে না, কিন্তু বাস্তবে সারা দিনের ক্লান্তি আর মারাত্মক শৈত্যের প্রভাবে জুড়ে এলো চোখ। সারা রাত ধরেই অবশ্য মনে হচ্ছিল অস্পষ্টভাবে শুনতে পাচ্ছি আমাদের বা কাছের অন্য কোনো কটেজের দরজায় ধাক্কার মৃদু আওয়াজ।
আর সেই অস্ফুট আকুতি। Let me in. তবে তা কতটা সত্যি আর কতটা স্বপ্ন তা কেউই বলতে পারবো না। ঘুম ভাঙল অনেক বেলায়। পেমা দিদির কাজের লোক ফ্লাস্কে করে বেডটি নিয়ে আসার পর বাইরে বেরিয়ে দেখলাম রাতের অন্ধকারটুকুই যা কেটেছে, দিনের আলো আদৌ ফোটেনি। আকাশ ঘন মেঘে ঢাকা, মাটির ওপরের বরফের স্তর আরো পুরু ও কঠিন হয়েছে। চলতে গেলে পা পিছলে যাচ্ছে। ড্রাইভার তেজ বাহাদুরের থাকার ব্যবস্থা হয়েছিল ডাইনিং হলের পেছনের একটা ঘরে। সে সেখান থেকে বেরিয়ে এসে গম্ভীর মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আজ বেরোনো যাবে না সাব, কালো কি হবে কে জানে। পরের দিন সকালেই কিন্তু আকাশ পরিষ্কার হয়ে ঝকঝকে রোদ উঠেছিল। রাস্তায় বরফ থাকলেও গাড়ির চাকায় চেন লাগিয়ে আমরা রওনা হতে পেরেছিলাম গ্যাংটকের উদ্দেশ্যে। তবে এ গল্পের বিষয়বস্তু তা নয়। তেজ বাহাদুর জিপের আরো এক দফা পরিচর্যার কাজে লাগলো। আমরাও ব্রেকফাস্টের সন্ধানে ডাইনিং হলে গিয়ে ঢুকলাম। গিয়ে দেখি আয়োজন তখনও সম্পূর্ণ হয়নি। পেমা দিদির মুখ গম্ভীর। দাক্ষার সকাল থেকে একটু একটু ব্যথা উঠছে, কি যে হবে। সে কোথায়? ভেতরের ঘরে। আমি একটা স্টেথোস্কোপ সঙ্গে এনেছিলাম, কখন কি কাজে লাগে ভেবে। অম্লান পেমা দিদিকে জানালো সে স্ত্রী রোগের ডাক্তার। তারপর সেই স্টেথো নিয়ে ভেতরের ঘরে দাক্ষাকে পরীক্ষা করতে গেল। আমিও সঙ্গ নিলাম। গিয়ে দেখি দাক্ষা বিছানায় শুয়ে শুয়ে নিঃশব্দে কাঁদছে। কি হলো, ব্যথা বাড়ছে? না, কাল সারা রাত জানলার বাইরে সারার কান্না শুনেছি। কি কষ্ট পাচ্ছে মেয়েটা, অথচ জানলা খুলে দিলেই নেই। আমরা আর কথা বাড়ালাম না। দাক্ষার পেটে স্টেথো বসিয়ে পরীক্ষার পর অম্লান একটু গম্ভীর হয়ে গেল। বাচ্চার হার্ট সাউন্ড ঠিক আছে, সেদিক দিয়ে চিন্তা নেই, কিন্তু অল্প অল্প কন্ট্রাকশন আসছে। জুলুকের হাসপাতালে নিতে হলে এই বেলা নেওয়াই ভালো। অসম্ভব, এর মধ্যে বড় রাস্তায় ওঠার আগে গাড়ি আটকে যাবে। রাস্তার জমাট বরফের ওপর দিয়ে নিচে নামা তো দুরস্ত। একটু দূরের একটা হোমস্টের নিজস্ব সুমো আছে। নরেশ সেখানেও গিয়ে হতাশ হয়ে ফিরে এলো। সুমো ড্রাইভারও একই কথা বলেছে। অগত্যা আমরা অসহায়ভাবে অপেক্ষা করতে লাগলাম। অম্লান মাঝে মাঝে দাক্ষাকে পরীক্ষা করতে লাগলো। সত্যিকারের লেবার পেন শুরু হলো সন্ধ্যার পর। বাইরে তখন ঘোর দুর্যোগ। তুষার ঝড় আবার শুরু হয়েছে পুরো দমে। এরপরে দীর্ঘ ডাক্তারি জীবনে অজস্র ভালো মন্দ অথবা বিচিত্র অভিজ্ঞতার সাক্ষী হতে হয়েছে, কিন্তু সেই রাতের কথা এখনো স্মৃতিতে স্পষ্ট। সন্ধ্যা আন্দাজ 7টার দিকে নরেশ পাংশু মুখে এসে আমাদের দরজায় ধাক্কা দিল।
डॉक्टर साहब बहुत दर्द हो रहा है डॉक्टर साहब। আমরা আবার পেমা দিদির ঘরে গেলাম। দাক্ষাকে পরীক্ষা করে বিচলিত অম্লান জানালো প্রসবের খুব বেশি দেরি নেই, এক্ষুনি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। আমরা সকলেই জানি তা অসম্ভব, তাই অম্লানের কথা শুনে পেমা দিদি বিহ্বল দৃষ্টিতে তাকালো কেবল। তখনই আমি অম্লানকে কথাটা বললাম, অম্লান, এখানেই ডেলিভারি হবে। তুই 1 বছর গাইনি অফিসের হাউস স্টাফশিপ করেছিস, তুই করাবি। আমি? সে হয়তো পারবো, কিন্তু এইখানে এভাবে কি করে? তুই এইখানে না তো কোথায়? আর কোনো উপায় নেই, তুই যা পারিস কর, আমি যেভাবে বলবি তোকে হেল্প করব। একটা নতুন ব্লেড চাই, খানিকটা পরিষ্কার সুতো, আর একটা কাঁচা টাওয়েল। ও, 1 গামলা জল গরম করতে হবে যখন বলবো। এরপরে যে অপেক্ষা শুরু হলো তার কথা ইহজীবনে ভুলব না। বাইরে প্রকৃতির তাণ্ডবের সাথে তাল মিলিয়ে বাড়ছে ঘড়ির শৈত্য। ভেতরে একটা বড় হ্যারিকেন লণ্ঠনের আলোয় ভরসা। দাক্ষা বিছানায় শুয়ে, পেমা দিদি তার মাথার কাছে। 2টো চেয়ারে বসে অপেক্ষা করছি আমরা দুজন। দাক্ষা থেকে থেকেই ব্যথায় অস্ফুট আর্তনাদ করে উঠছিল, আবার ব্যথা কমলে চুপ করে যাচ্ছিল। হঠাৎ মনে হলো সে উৎকর্ণ হয়ে কি যেন শুনছে। ওই যে জানলার পাল্লায় ধাক্কা দিচ্ছে সারা, তোমরা শুনতে পাচ্ছ না? ওই যে ধাক্কা দিচ্ছে। আমাদের গায়ে কাঁটা দিয়ে উঠল, কিন্তু কান পেতে শুনেও জানলার শাসিতে হাওয়ার দাপাদাপি ছাড়া আর কিছু বুঝতে পারলাম না। আর চোখে দেখলাম পেমা দিদি চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু উচ্চারণ করছে, সম্ভবত কোনো মন্ত্র। ও কিছু নয় দেখা, আসলে হাওয়ার ধাক্কায়। ওই তো ঢুকতে না পেরে কাঁদছে বেচারি। আরে খুলে দাও, দরজা খুলে দাও, ভিতরে আসতে দাও ওকে। স্যারের কথা ভেবো না দাক্ষা, বরং নিজের বাচ্চাটার কথা ভাবো। এই তো আবার ব্যথা আসছে, চাপ দাও, ধীরে ধীরে। পরবর্তী 1 ঘন্টা দাক্ষা অমানসিক কষ্ট পেল, তবুও তার যন্ত্রণার কাতরোক্তির সাথে বারে বারেই মিশে যেতে লাগলো বিদেহী বিদেশিনী শিশুটির জন্য বিলাপ। আসতে দাও ওকে, ওকে ভিতরে আসতে দাও, আসতে দাও ওকে, ভিতরে আসতে দাও। অবশেষে একসময় বাচ্চার মাথা দেখা গেল। ধীর স্থির থেকে অভ্যস্ত হাতে ডেলিভারি করালো অম্লান। বাচ্চাটা কেঁদে উঠতেই স্বস্তির নিঃশ্বাস ফেলে সে তাকে জড়িয়ে ফেলল টাওয়েল। আমার কথাটা এখানেই ফুরোতে পারত, কিন্তু নোটে গাছ মোড়নোটুকু তখনও বাকি ছিল। অম্লানের নির্দেশ অনুযায়ী অ্যাম্বিলিক্যাল কর্ড বা নাড়ির ওপর পাশাপাশি 2টো সুতোর বাঁধন দিয়ে মাঝখানটা ব্লেড দিয়ে কাটতেই বাচ্চা মায়ের শরীর থেকে আলাদা হয়ে গেল। আমি যখন গর্ভফুল বা প্লাসেন্টা বেরোনোর জন্য অপেক্ষা করছি, অম্লান তখন বাচ্চাকে নিয়ে
দাক্ষার মুখের সামনে গিয়ে দাঁড়িয়েছে। নিয়ম মাফিক প্রথমেই মাকে বাচ্চার লিঙ্গ দেখিয়ে নেওয়ার কথা। দেখা দেখো, কি সুন্দর একটা বেবি গার্ল হয়েছে তোমার, দেখো এই যে এখানটা দেখো, গার্ল দেখতে পাচ্ছ তো? দাঁড়াও, এবার টাওয়াল সরিয়ে ওর মুখটা তোমায় ভালো করে দেখাই। এই যে পরক্ষণেই থমকে গেল অম্লান। দ্রুত শ্বাস টানার একটা শব্দ শুনতে পেলাম। তারপর বিস্ময়াহত স্বরে প্রায় ফিস ফিস করে সে বলল, এ কি, এ কি? তড়িঘড়ি গিয়ে তার পাশে দাঁড়ালাম। স্তম্ভিত হয়ে চেয়ে রইলাম আমিও। পেমা দিদি হ্যারিকেনটা সামনে এনে ধরেছে, তাই পরিষ্কার দেখা যাচ্ছে নবজাতিকার মুখ। দাক্ষা আর তার স্বামী দুজনেরই মুখ মঙ্গোলীয় ধাঁচের, কিন্তু এই মেয়ের মুখে ইউরোপিয়ান আদল সুস্পষ্ট। হ্যারিকেনের আলোতেও বোঝা যায় তার মুখের গড়ন লম্বাটে, নাক টিকালো, গায়ের রং থপথপে ফর্সা, ভ্রু ইঞ্চিত কুঁচকে আমাদের দিকে তাকিয়ে আছে বড় বড় দুই সপ্রশ্ন চোখে। সেই চোখের মনিও সমুদ্র নীল। সব দরজা বন্ধ হয়ে গেলেও যার ফিরে আসার ইচ্ছা প্রবল, সে নিজের মতো ঠিক কোনো উপায় খুঁজে নেয়।